আসসালামু আলাইকুম। আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার পড়ব। এখানে আমরা দেখব যে রেগুলারিটি মোটিভ বলতে কি বোঝায় এবং ওটা আমরা কিভাবে ডিএনএতে বের করতে পারি। ফার্স্ট অফ অল আমরা বলছিলাম যে প্রত্যেকটা পোর্শনে আমরা একটা করে কোশ্চেন অ্যারাইজ করব এবং এটাই সলিউশন করার চেষ্টা করব। সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে যে আমরা রেগুলারি মোটিভ অর নরমালি আমরা মোটিভ বললেই হয় যে ডিএনএতে কিভাবে আমরা এখন মোটিভ সার্চ করব সেটা। তো এর আগে আমরা জানতে হবে যে মোটিভ জিনিসটা কি। সো এর জন্য আমরা একটু দেখি যে জিনে কয়েকটা কাজ আছে, যেমন স্পেসিফিক কতগুলো কাজ থাকে যেগুলো নির্দিষ্ট সময় করা হয়। তা আমাদের মানব দেহ আছে এবং প্রত্যেকটা প্রাণী দেহে এটা ঘটনা আছে। যেমন আমরা যদি বলি নাইট ব্লুমিং সিরিয়াস যে ফুলটা আছে সেটা শুধু রাতেই ফুটে, আর সূর্যমুখী যেটা সানফ্লাওয়ার যে ফুলটা আছে সেটা সূর্যের দিকে মুখ করে রাখে। এখন জিনিসটা হচ্ছে যে ও কিভাবে বুঝে যে ওকে রাতে ফুটতে হবে এবং ও কিভাবে বুঝে যে ওকে সূর্যের দিকে মুখ করে থাকতে হবে। এগুলোর জন্য আমাদের ডিএনএ তে নির্দিষ্ট জায়গায় বা আমাদের ডিএনএ নির্দিষ্ট পোর্শনে যে কিছু প্রোটিন বসে এবং বসার পরেই এটা বুঝতে পারে যে আমার ডিএনএটাতে মানে এখন প্রোটিনটা বসার কারণে আমরা বুঝতে পারে, এই ডিএনএটা বুঝতে পারে যে হ্যাঁ এখন আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। যেমন দিন আর রাতের মধ্যে পার্থক্যটা করতে হবে, যেমন কি এগুলোকে বলা হয় মলিকুলার ম্যানেজার। এই জিন সরি এই প্রোটিন যেগুলো আছে সেগুলোকে বলা হয় মলিকুলার ম্যানেজার। ঠিক আছে, সেরকম অনেকগুলো আছে আমাদের ভিতরে, কিন্তু এই সবগুলা কাজ যেমন এগুলো বাদেও আরো অনেকগুলো আছে, ফটোসিনথেসিস, তারপর ফ্লাওয়ারিং, তারপর অনেকগুলো আছে যেগুলোর জন্য কি হয় অনেক ধরনের, যেমন 1000টা জিনের মতো কাজ করে। ঠিক আছে, এই সবগুলাই নির্দিষ্ট 2-3টা প্রোটিনের জন্যই ঘটে। ঠিক আছে, ওই প্রোটিনগুলোর নাম কি CCA1, LCY আর হচ্ছে টপ 1 বা TOC1। এই যে প্রোটিনগুলো আছে, ঠিক আছে, এই পোর্শন গুলোর জন্য আমার এই যে দেখছেন এখানে কি বলা আছে তিনটে জিন, এই তিনটা পোর্শনের জন্যই আমার কি করে এই পোর্শন গুলোর জন্য আমার কি এই রাত দিন বা আমার ফটোসিনথেসিস এবং ফ্লাওয়ারিং সবগুলার কাজ করে থাকে। তো এটা কিভাবে হয়, এই যে এগুলো আছে এগুলোকে বলা হয় রেগুলেটরি প্রোটিন। ঠিক আছে, বা আরেকটা বলা হয় যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিএনএ নির্দিষ্ট পজিশনে যায় বসে, যেমন দেখেন এখানে বসার পর হয়তো বা এটা কি করবে, এই বসলে ডিএনএ এখন বুঝতে পারবে যে আমার এখন রাত বা দিন হয়েছে, তাহলে এখন আমাকে রাত বা দিনের যে কাজটা বলা হয়েছে এই দিন প্রোটিন বসার কারণে আমি সেই কাজটা করব, আর যদি না বুঝে থাকে তাহলে উল্টো কাজটা করা হয়। ঠিক আছে, সো এই এই যে ইয়াগুলো আছে প্রোটিন গুলো আছে, এই প্রোটিন গুলো ডিএনএ নির্দিষ্ট একটা জায়গায় বসে। তো আমরা এখন যে নির্দিষ্ট জায়গাগুলো বলতেছি সেগুলোকে বলা হয় মোটিভ। মানে যে পোর্শনে ডিএনএ যে পোর্শনে বসার কারণে এই প্রোটিনগুলো ডিএনএ যে পোর্শনে বসার কারণে আমার একটা মোটিভ জেনারেট হচ্ছে যে আমি একটা কাজ করব, সেরকম একটা জিনিস জেনারেট হচ্ছে, তার জন্য ওই পোর্শনের জন্য ওই পোর্শন গুলোকে বলা হয় মোটিভ। যেমন কি আমি যদি ধরে নিই এই সবুজটার জন্য এটা পোর্শনটা হচ্ছে যে মোটিভ এবং এই হলুদটার জন্য এই পোর্শনটা হচ্ছে যে মোটিভ। তো এখন এখানে হচ্ছে যে এই যেরকম একটা এক্সাম্পল দেখেন, একটা জিন 1, জিন 2, জিন 3, জিন 4 এ বুঝতেছে। এখন আমার যে আমরা যে দেখলাম যে তিনটে প্রোটিন আছে তার ভিতরে একটা প্রোটিন আমরা দেখতেছি CCA1, এটা এই পোর্শনে বসলো, তাহলে আমার জন্য হচ্ছে যে এই যে পোর্শনে এই চারটা জিনে যে আছে এই চারটা জিনে এই পোর্শন গুলোতে কি আছে মোটিভ আছে, মানে কি একটা নির্দিষ্ট জায়গায় এটা বন্ড সৃষ্টি করার কারণেই আমি একটা নির্দিষ্ট কাজ করতেছি। তো ওই নির্দিষ্ট যে জায়গায় বসতেছে ওরা এই প্রত্যেকটার জন্য নির্দিষ্ট জায়গাকে বলা হয় কি মোটিভ। ঠিক আছে, এখন মোটিভ আমার একটা হয় না, মোটিভ আমার একাধিক হতে পারে তার জিনের সংখ্যার উপর। যেমন কি এখানে আমার চারটা জিন থাকার কারণে আমার মোটিভ টোটাল কয়টা হবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল একটা মোটিভের সেট হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা মোটিভের সেট পাবো। তো এইগুলোকে হচ্ছে যে এখানে যে হিডেন মেসেজটা বলা হচ্ছে, দেখেন এই পজিশনে অবশ্যই আমার কোনো না কোনো হিডেন মেসেজ আছে যার জন্য আমার কি বলা হচ্ছে যে এটা এখানে যে বসছে। তো এই যে হিডেন মেসেজ গুলোকে আছে এখানে যে দাগগুলো আছে জানেন ওর স্ট্রিং গুলোকে এখানে একটু ইলাবোরেটলি দেখানো হয়েছে এখানে, কারণ কি ধরেন এই যে অংশে বসছে সেই অংশটা তো পুরোটা শুধু একটা পোর্শন হবে না, এটা বড় একটা অংশ আছে। তার ভিতর হচ্ছে যে এই যে নির্দিষ্ট এই জায়গায় যে ওই যে আমরা যে CCA1 প্রোটিন যেটা দেখছিলাম সেটা এই জায়গায় যে বন্ড ক্রিয়েট করছিল। ঠিক আছে, তো এই চারটাকে বলা হয় একসাথে একটা মোটিভ সেট, মানে কি এই পোর্শনে বসার কারণে ওই জিনটা আমার এই চারটা জিন কোন একটা কাজ একটা কমপ্লিট করছে, তার জন্য এই চারটাকে একসাথে কি বলা হচ্ছে মোটিভ সেট। আর এখানে যেটা দেখাচ্ছে একটু ভালো করে দেখি, আমরা এটাকে মোটিভ বলে থাকি কেন, কারণ কি এটা দেখেন বিভিন্ন জায়গায় এটার পার্থক্য আছে।
তো আমরা একটা জেনারেলাইজ একটা ফর্ম নিয়ে ফেলি ওইটার জন্য, যেটাকে আমরা বলি কনসেনসাস। ঠিক আছে, আমরা দেখবো পরবর্তীতে এটা কি কি বলি আমরা। তো তাহলে আমরা এখন এটা তুলনা যেটা করা হয়, যে তুলনা করা হয় এই মোটিভের সাথে। আমরা যে জেনারেল মোটিভ নিলাম তার সাথে এদের তুলনা করা হয়। যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এর সাথে কিন্তু প্রত্যেকটারই একটা করে মিসম্যাচ আছে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখছিলাম কিভাবে আমরা একটা স্ট্রিং থেকে কে লেন্থের একটা মিসম্যাচ বা কে লেন্থ এবং ওর মধ্যে ডি মিসম্যাচ হলে তখন আমরা কিভাবে এটা বের করতে পারি। ওই বেসিক ধারণাটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে ইনশাআল্লাহ। তখন আমরা বুঝতে পারছি যে এভাবে করে কি করতে পারি, আমরা মোটিভটা বের করতে পারি। তো কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি না, আমরা এটা বের করতে হবে। এর আগের প্রবলেম কি, আমরা এটা দেখে ফেলছি এবং জানি এই জিনিসটা, কিন্তু এখন আমরা কি করতে হবে, এখানে ওই হিডেন ম্যাচটা বের করতে হবে এই মোটিভগুলো থেকে, এখানে সরি এই জিনগুলো থেকে আমাকে ওই হিডেন ম্যাচটা বের করতে হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি কি মোটিভ। তো এখন কি করতে হবে, ইমপ্লিমেন্টেড মোটিভ প্রবলেম, মানে আমরা এখন মোটিভ প্রবলেমটা দেখবো যে কিভাবে কাজ করে। তো এখন আমরা যেটা আছে এখানে দেখেন, আমরা একটা প্রবলেম দিচ্ছি একটা র্যান্ডমলি ইমপ্লিমেন্টেড। এখানে দেখেন একটা 15 লেন্থের একটা মোটিভ দেওয়া আছে, মানে কি আমার এখানে যে কয়টা জিন দেওয়া আছে এটা বের করা আছে। তাহলে এখানে কয়টা জিন দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা জিন দেওয়া আছে। এখানে ভালো করে বুঝেন, যেখানে কিন্তু আমরা আগের মতো একটা কন্টিনিউয়াস জিন দেওয়া নাই, এখানে 10টা জিন দেওয়া আছে, টোটাল 10টা, একটা দুইটা তিনটা এরকম করে আলাদা করে 10টা জিন দেওয়া আছে এবং প্রত্যেকটা থেকে একটা করে আমরা মোটিভ বের করছি। তাহলে এগুলো থেকে আমরা যে জেনারেল ফর্ম যে মোটিভটা পেলাম সেটা যদি আপনি একটু কম্পেয়ার করে দেখেন, প্রত্যেকটার সাথে এটা 15 লেন্থের এবং প্রত্যেকটার সাথে হাইয়েস্ট 4 লেন্থের পার্থক্য, ডি মিসম্যাচ আছে। যেমন দেখেন এটার সাথে এর পার্থক্য কয়টা, যেগুলা পার্থক্য আছে সেগুলো লাল কালি দিয়ে দেখানো হয়েছে। দেখেন প্রত্যেক লাইনে কিন্তু এর সাথে মিনিমাম ম্যাক্সিমাম 4টা করে পার্থক্য এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা ফ্রিকোয়েন্ট ওয়ার্ড গুলো এইভাবে বের করবো। তো এখন দেখি আমরা তাহলে প্রবলেমটা দেখি এখন কিভাবে আমরা বের করার চেষ্টা করব, যে ফাইন্ডিং কেডি মোটিভ সেট অফ স্ট্রিং। তাহলে আমার কি থাকবে, একটা ডিএনএ দেওয়া থাকবে এবং আমার মোটিভটা কত লেন্থের হবে সেটা বলে দিব এবং আমার ম্যাক্সিমাম কতটা আমি মিসম্যাচ কনসিডার করব সেটা। তাহলে আমার অল পেয়ার অফ কি বের করতে হবে, মোটিভগুলো বের করে দিতে হবে। আমরা আগে যেভাবে প্রবলেম দিতাম সেভাবে, অল পেয়ার অফ কে কমা ডি মোটিভ, মানে কি কে লেন্থের মোটিভগুলো যেগুলোর মধ্যে হাইয়েস্ট ডি মিসম্যাচ থাকবে এইভাবে করে বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে বের করবো এগুলো, এখানে তো আমরা অনেক সহজে দেখতেছি। এখানে কিভাবে করতে পারি, একটা পেয়ারওয়াইজ কম্পারিজন আছে। পেয়ারওয়াইজ কম্পারিজন বলতে কি বোঝাচ্ছে, আমরা এখান থেকে কে লেন্থের মোটিভ গুলো নিব, কে লেন্থের মোটিভ নিয়ে এর পরবর্তীতে ওই কে লেন্থের সাথে এখানে প্রত্যেকটা কে লেন্থের মোটিভকে আমি কি করবো, সার্চ করে দেখবো এবং এটা কি হ্যামিং ডিসটেন্স বা আমরা বের করে দেখবো যে এদের মধ্যে মিসম্যাচ কয়টা থাকে। এরকম করে প্রত্যেকটার সাথে এইভাবে করে আমি কম্পেয়ার করে যাবো। যেমন দেখেন এখানে যেটা দেওয়া আছে, আমি এখান থেকে প্রথমটা আমরা যদি বলি এখানে 15 লেন্থের নিচ্ছি, তাহলে আমরা যে প্রথম 15টার সাথে এখানে প্রত্যেকটা 15 লেন্থের আমি কি করব, কম্পেয়ার করে দেখবো যে কতটুকু আমার কি হয় মিসম্যাচ হয়। ঠিক আছে, এভাবে করে আমরা কি করব, প্রত্যেকটা লাইন এখান থেকে আমি যেটা যে দুইটা পাবো এখান থেকে একটা মোটিভ পাবো, এই মোটিভকে আবার এর সাথে কম্পেয়ার করব, এখান থেকে আবার একটা মোটিভ পাবো, তিনটা থেকে এরকম করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার সাথে আমি কি করবো, কম্পেয়ার করে যাব। ঠিক আছে, কিন্তু এই যে প্রবলেমটা আছে এটা অনেক বাড়তি সময় নেবে, কারণ কি প্রত্যেকবার আমাকে কে লেন্থের এখান থেকে যদি আমার এটা না মিলে পরবর্তীতে আমরা পরবর্তী কে লেন্থ এবং এর সাথে আবার কম্পেয়ার করে প্রত্যেকটার সাথে দেখতে হবে, এটা অনেক টাইম কনজিউমিং। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটা হচ্ছে যে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমার অ্যাকচুয়াল আনসারের দিকে নিয়ে যায় না আমরা যদি পেয়ার ওয়াইজ কম্পারিজনের অ্যালগরিদমটা ইউজ করি। কেন, কারণ আমরা একটু দেখি, আমরা ধরি নেই যে আমরা এখান থেকে স্টেপ গুলো করতে 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 এই স্টেপে আসছি, মানে কি আমরা এর সাথে এর এখন তুলনা করব। তো ভালো করে যদি খেয়াল করি আমরা, যদি আমরা এখন এটা কনসিডার করতে থাকি যে আমার কি দরকার ছিল, যে ডি মিসম্যাচ, মানে কি আমার এখানে কয়টা দরকার ছিল, আমরা এর আগে দেখছিলাম যে 4টা মিসম্যাচ ছিল এই প্রবলেমের জন্য 15,4 ছিল, মানে কি আমার আমার মোটিভটা 15 লেন্থের হবে এবং হাইয়েস্ট মিসম্যাচ হবে 4টা। সো কিন্তু যদি আমরা একটু ভালো করে এখানে খেয়াল করি একটা অপরের সাথে, এবং দেখেন এখানে কয়েকটা পজিশন আছে যেগুলো মিসম্যাচ হয়েছে এবং এখানে কতগুলো আছে যে ওই আগেরগুলোর সাথে মিসম্যাচ হয়নি কিন্তু অন্য পজিশনে মিসম্যাচ হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়াল যে আমার মোটিভটা ছিল তার সাথে এর পার্থক্য হচ্ছে 4, মানে আমি যেটা প্রথম প্রথম ইয়া থেকে নিছি, প্রথম স্ট্রিং থেকে নিচ্ছি, পরে প্রথম ইয়া থেকে জিন থেকে নিচ্ছি, আর এটা সেকেন্ড জিন থেকে নিচ্ছি। তো প্রথম জিন থেকে যেটা নিচ্ছি সেটার সাথে অ্যাকচুয়াল মোটিভ যেটা আছে সেটা পার্থক্য হচ্ছে 4 এবং সেকেন্ড যে জিন থেকে আমি সেকেন্ড যে জিনটা নিচ্ছি সেটা সাথে অ্যাকচুয়াল মোটিভের পার্থক্য হচ্ছে 4।
ঠিক আছে? তো এটাই অ্যাকচুয়াল মোটিভ থাকার কারণে আমি ধরতে পারছি যে হ্যাঁ ওর সাথে এর পার্থক্য 4, এর সাথে এর পার্থক্য 4। কিন্তু আমার তো এখন অ্যাকচুয়াল মোটিভটা নাই। আমি অ্যাকচুয়াল মোটিভটা বের করার চেষ্টা করতেছি। তো তখন তো আমার না থাকার কারণে আমি এই দুটাকে এখন কম্পেয়ার করতেছি। এই দুটাকে কম্পেয়ার করতে গেলে তখন দেখা যাচ্ছে যে এই দূরত্বটা আর এই দূরত্বটা যোগ হয়ে যাচ্ছে। কেন? ওদের কিন্তু সেম জায়গায় কিন্তু ওদের চেঞ্জ হয় নাই। মিউটেশনটা সেম জায়গায় হয় নাই। এর ভিন্ন 4টা পজিশন হয়েছে, এর ভিন্ন 4টা পজিশন হয়েছে। তার জন্য যদি আমি দুটাকে কম্পেয়ার করতে যাই তাহলে আমার কি হয়ে যায়? টোটাল 8টা হয়ে যায়। তো দেখা যাচ্ছে এগুলা অ্যাকচুয়াল মোটিভ হওয়া সত্ত্বেও ওই জিনে এগুলো অ্যাকচুয়াল মোটিভ হওয়া সত্ত্বেও আমার এই পেয়ারওয়াইজ কম্পারিজনটা কিন্তু কাজ করতেছে না। কেন? আমার অ্যাকচুয়াল মোটিভটা না থাকার কারণে। আর এখানে তো এটাই দরকার ছিল যে আমার অ্যাকচুয়াল মোটিভটা বের করতে হবে। ঠিক আছে? কিন্তু আমার এখানে অ্যাকচুয়াল মোটিভটা না থাকলে আমার এটা পেয়ারওয়াইজ কম্পারিজনটা কাজ করতেছে না। সো আমরা এই অ্যালগরিদম দিয়ে আমরা কাজ করতে পারতেছি না। সো এখন আমাদের কি করতে হবে? আমরা অন্য একটা অ্যাপ্রোচে যাব, কিন্তু ওই অ্যাপ্রোচে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা ফাংশন বুঝে নিতে হবে, কয়েকটা মেথড বুঝে নিতে হবে। ওগুলো একটু আমরা ডিটেইলস গুলো আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। তারপর যে আমরা পরের প্রবলেমে যাব। এখানে ফার্স্ট অফ অল আছে যে আমরা মোটিভ থেকে একটা কনসেনসাস স্ট্রিং বের করব। কনসেনসাস স্ট্রিং যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এগুলো থেকে মোটিভ থেকে একটা জেনারেলাইজ মোটিভ বের করব। আমরা যেমন এতক্ষণ যে মোটিভটা নিয়ে চিন্তা করতেছিলাম সেটা। তো আমরা একটা জেনারেলাইজ মোটিভ বের করব। এটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু দেখি। এখানে যেগুলো আছে আমরা ধরি নেই যে আমরা সলিউশন করে আমরা এখানে 10টা স্ট্রিং থেকে 10টা মোটিভ বের করে নিয়েছি। আগে যেভাবে বের করলাম ধরে নিই আমরা, কারণ কি আমরা এই প্রবলেমটা পরবর্তীতে করব। এখন আমরা ধরে নেই যে আমরা 10টা স্ট্রিং 10টা জিন ছিল, 10টা জিন থেকে আমরা কোনো মতে 10টা মোটিভ বের করে নিয়ে আনতে পারছি। তাহলে এটা হচ্ছে যে প্রথম জিন থেকে সেকেন্ড জিন থেকে এরকম করে টোটাল 10টা জিন থেকে 10টা মোটিভ বের করে নিয়ে আসতে পারছি। এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে হচ্ছে যে আমরা এগুলোকে বলবো এখন মোস্ট নিউক্লিয়ার মানে কি মোস্ট ফেমাস। আমরা যখন এটা কলম ওয়াইজ চিন্তা করব, আমরা একটু ভালো করে দেখি কলম ওয়াইজ চিন্তা করবো এগুলা। কলম ওয়াইজ যেগুলো মোস্ট পপুলার নিউক্লিওটাইড, দেখেন এখানে মোস্ট পপুলার যে নিউক্লিওটাইড সেগুলোকে বোল্ড করে এবং বড় হাতের অক্ষরে লেখা হয়েছে। দেখেন যেমন কি প্রথম কলমে দেখেন টি সবচেয়ে বেশি বলে টিকে বোল্ড করা হয়েছে, এরপরে সি, এরপর জি, এভাবে করে এ, তারপরে দেখেন যে লাইনে যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে যে কলামে সেটাকে বোল্ড করা হয়েছে। তো এখন আর আনপপুলার গুলোকে ছোট আকারে ছোট লেটারে লেখা হয়েছে। তো এখন আমি কনসেনসাস মোটিভ কাকে বলা হয় বা কনসেনসাস স্ট্রিং কাকে বলা হয়? যেটা হচ্ছে যে মোস্ট পপুলার, যে কলামে যেটা মোস্ট পপুলার সেই কলাম থেকে আমি সেটা নিব। যেমন এখানে টি মোস্ট পপুলার, তার জন্য টি নিলাম। এর সেকেন্ড কলামে সি মোস্ট পপুলার, তার জন্য সি নিলাম। এভাবে করে যে স্ট্রিংটা আমি পাবো সেটাকে বলা হয় কনসেনসাস স্ট্রিং। ঠিক আছে? এটা হচ্ছে যে এই মোটিভের জন্য কনসেনসাস স্ট্রিং। সো এটাকে বলা হয় কনসেনসাস স্ট্রিং। এবং এখান থেকে আমি আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে যে স্কোর মোটিভ, বা আমি যে মোটিভটা পেলাম তার স্কোর বের করব। তাহলে আমার একটা মোটিভ দেওয়া থাকলে আমি ওখান থেকে কনসেনসাস স্ট্রিং বের করব আর হচ্ছে স্কোরটা বের করব। এখন স্কোর জিনিসটা কি? স্কোর হচ্ছে যে কলামে আনপপুলার আছে, আনপপুলার নিউক্লিওটাইড গুলো আছে সেগুলো কয়টা আছে টোটাল ওগুলোর যোগফলটা আমি বের করব। যেমন প্রথম কলামে যদি দেখি মোস্ট পপুলার ছিল টি, টি বাদে কি আছে এ এবং সি, টোটাল কয়টা আছে এই দুইটা, সি একটা, তাহলে টোটাল আছে 3টা। এভাবে সেকেন্ড কলামে কয়টা আছে 4টা। এভাবে থার্ড কলামে নাই, ফোর্থ কলামে নাই, এভাবে করে টোটাল আমি কয়টা পেলাম 10টা টোটাল কলামে। তো 10টা না 12টা কলামে টোটাল আমি কয়টা পেলাম? টোটাল যদি যোগ করি 30টা পাই। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমরা এইভাবে কলামে যদি আমরা যে আনপপুলার স্ট্রিং গুলো আনপপুলার নিউক্লিওটাইড আছে টোটাল আনপপুলার নিউক্লিওটাইড হচ্ছে যে 30টা। তাহলে স্কোর দিয়ে আমরা কি বুঝাচ্ছি? স্কোর দিয়ে বুঝতে পারতেছি আমরা এখানে যে আমরা অ্যাকচুয়াল আমরা কনসেনসাস যে মোটিভটা পাইলাম সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মোটিভ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মোটিভ। তাহলে এখান থেকে আমরা যে মোটিভ সেটটা পাইছি এই মোটিভ সেটের ভিতরে তাহলে কি হয়েছে? কিছু না কিছু মিউটেশন হয়ে এই মোটিভ সেট গুলো জেনারেট হয়েছে। তো কি পরিমাণ মোটিভ সেটটা কি হয়েছে মিউটেশন হয়েছে সেটা হচ্ছে যে স্কোর অফ মোটিভ থেকে আমি বের করতে পারি। যেমন 30 বলতে আমি বুঝাচ্ছি যে এখানে আমার কি মিনিমাম প্রত্যেকটা লাইনে যে কয়টা চেঞ্জ হয়েছে টোটাল আমার কয়টা চেঞ্জ হয়েছে 30টা মিউটেশন হয়ে কমপ্লিট হয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি স্কোর যত বেশি হবে আমার মিউটেশন তত বেশি হয়েছে। ঠিক আছে? আর স্কোর যত কম হবে আমার মিউটেশন তত কম হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমার যে মোটিভ সেটের জন্য এই স্কোরটা যত কম হবে সেটা হবে যে আমার কনসেনসাস স্ট্রিং যেটা আছে তার অনেক কাছাকাছি হবে। তার অনেক কাছাকাছি হওয়া মানে কি এই মোটিভ সেটটাই আমার অ্যাকুরেট হবে, যেটার জন্য আমার স্কোর মোটিভটা ছোট হবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি স্কোর মোটিভটা যার জন্য যত কম হবে তার মিউটেশন তত কম হয়েছে। ইট মিনস
এটা অ্যাকুরেটের কাছাকাছি, মানে কি ওই মোটিভগুলা তেমন কোনো পরিবর্তন হয়নি, তাহলে আমি কি করব তখন ওইখান থেকে ওই মোটিভগুলা আউটপুট আকারে নিব, যার জন্য স্কোরটা ছোট হবে। আর যার জন্য এই স্কোরটা বড় হবে তার তার ক্ষেত্রে মিউটেশনটা বেশি হয়েছে। ইট মিনস আমি যেই ডাটাগুলো বের করতেছি সেটাতে আনএকুরেসিটা বেশি আছে। তো এখন আমরা ধরতে পারছি যে স্কোর থেকে আমরা কি করতে পারবো, একটা মোটিভ সেটের আউটপুটটা বের করতে পারবো। তো এখানে হচ্ছে যে আমরা এই যে স্কোরটা বের করতেছি সেটা আরো অন্যভাবে বের করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ রো ওয়াইজ চিন্তা করছি, আমরা যদি কলাম ওয়াইজ আমরা কলাম ওয়াইজ চিন্তা করছি, এখন আমরা যদি রো ওয়াইজ চিন্তা করি এক্স্যাক্টলি সেম ডাটাই আসে। রো ওয়াইজ চিন্তা করলে দেখবেন যে প্রথম রোতে 3টা 4টা এরকম করে স্টেপ বাই টোটাল কয়টা হয়, 30টাই হয়। ঠিক আছে, সো এখন আমরা এটা রো ওয়াইজ যদি চিন্তা করি তাহলে আমার স্কোরটা অনেক সহজে বের করে ফেলতে পারি। আমরা কলাম ওয়াইজ চিন্তা করলে একই আসে, রো ওয়াইজ চিন্তা করলে একই আসে। সো আমরা এখন এটা কেন চিন্তা করতেছি, কেন, কারণ কি আমরা হ্যামিং ডিসটেন্স সম্পর্কে ধারণা আছে, যে হ্যামিং ডিসটেন্সটা সম্পর্কে সবাই ধারণা থাকার কথা। তারপর আমি একবার বলে দিই হ্যামিং ডিসটেন্সে কি দুটো স্ট্রিং এর মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসছে তার টোটাল কাউন্ট থাকে। ঠিক আছে, মানে ওদের পজিশন ওয়াইজ যে পরিবর্তনটা ঘটে তাদেরকে বলা হয় হ্যামিং ডিসটেন্স, টোটাল যে দূরত্বটা হয়। তাহলে এই যে রো ওয়াইজ যেটা চিন্তা করছি সেটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, সেটা কিন্তু কনসেনসাস যে স্ট্রিংটা আছে যেটা মোটিভ আই বলতে কততম মোটিভটা নিয়ে চিন্তা করছি সেটা, ওর মধ্যে ডিসটেন্সটা সেম। আমরা যদি খেয়াল করি প্রথম মোটিভ 1 যেটা আছে সেটার সাথে যদি আমি কনসেন্সাস স্ট্রিং এর ডিসটেন্সটা বের করি, আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে হিসাব করে দেখবেন যে 3ই আসে। ঠিক আছে, এরপরে সেকেন্ড যে মোটিভটা আছে তার সাথে যদি আপনি কনসেন্সাস স্ট্রিং যেটা আছে সেটার পার্থক্য করেন তাহলে 4ই আসে। তাহলে দেখা যাচ্ছে যে আমাকে এভাবে পার্সোনালি কাউন্ট করার দরকার নেই, আমি যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মোটিভের সাথে কনসেন্সাস মোটিভের যদি হ্যামিং ডিসটেন্সের যোগফলটা বের করি, প্রত্যেকটার সাথে হ্যামিং ডিসটেন্স এবং তার যোগফলটা যদি বের করি তাহলে তখন আমি কি বের করতে পারি, স্কোরটা অনেক সহজেই বের করে ফেলতে পারি। তো হ্যামিং ডিসটেন্স থেকে নাম্বার অফ মিসম্যাচ বিটুইন কে মার্কস। ঠিক আছে, তো আমরা যেমন কি দেখেন এটা হচ্ছে আমার কনসেন্সাস স্ট্রিং আর এটা হচ্ছে আমার হ্যামিং মোটিভটা। তো কনসেন্সাস স্ট্রিংটা বসানো হয়েছে এবং মোটিভটার মধ্যে দেখা যাচ্ছে ওদের মধ্যে পার্থক্য কত, এই 3টে পজিশনে বসানো আছে, তার জন্য হ্যামিং ডিসটেন্স কত আছে 3। আপনি একটু ট্রাই করবেন আপনার এর সাথে কনসেন্সাস স্ট্রিং এর সাথে প্রত্যেকটা মোটিভকে, যেমন কি এটার সাথে যদি আপনি এটার একটু তুলনা করেন, প্রথম মোটিভটা মানে মোটিভ 1 যেহেতু আই যেহেতু তো 1, তো মোটিভ প্রথমটা যদি তুলনা করেন তাহলে দেখবেন যে 1 2 এবং কত নম্বর পজিশনে দেখেন এখানে টি এর সাথে টি, সি এর সাথে সি, জি, এভাবে করে যদি আপনি পার্থক্য করে দেখেন এ এর সাথে এটা মিলে না। তারপর এখানে হচ্ছে যে এই সি এটা টি এটা ছোট হাতের হবে, সরি এখানে টি ছোট হাতের হবে, তো এখানে সি দেখছেন এটার সাথে মিলে নাই এবং এই সি এর সাথেও মিলে নাই। টোটাল কয়টা হয়েছে 3টা, দেখছেন রো ওয়াইজ যেটা কাউন্ট করছি আমরা সেটা হ্যামিং ডিসটেন্সের সাথে 3 হচ্ছে। এরকম করে প্রত্যেকটার সাথে দেখবেন যে আপনার হ্যামিং ডিসটেন্স থেকেও একই ভ্যালু আসে। সো আমাদের যে বেসিকটা দরকার ছিল পরবর্তী এক্সাম্পলের জন্য সেটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারছি যে কনসেন্সাস স্ট্রিং এবং স্কোর এগুলোই আমরা ইউজ করব। সো এখন আমরা একটু প্রবলেমটা একটু জেনারেলাইজটা একটু ভালো করে করি। তো আমার কি দেওয়া থাকবে, এটা ডিএনএ দেওয়া থাকবে এবং আমার কে দেওয়া থাকবে। সো এখন আমার ডিএনএ দেওয়া আছে এবং কে দেওয়া থাকবে, মানে কি আমার মোটিভটা কত লেন্থের হবে সেটা আমাকে সেট অফ কেমার মোটিভ, মানে কি আমার মোটিভের সেট বের করতে হবে, যেমন এর আগে আমরা বলছি যেরকম করে সেট আনসার দিতে হবে আমাকে। সেট বের করব যেখানে 1 ফ্রম ইচ সিকোয়েন্স ইন ডিএনএ। ঠিক আছে, প্রত্যেকটা আমার যে কয়টা ডিএনএ দেওয়া থাকবে ঠিক আছে সেগুলো থেকে প্রত্যেকটা থেকে একটা করে মোটিভ নিব এবং ওটা এভাবে নিতে হবে যেন আমার স্কোরটা কি হয়, মিনিমাইজ হয়। আমার যার জন্য স্কোরটা মিনিমাইজ হবে সেটাই হবে আমার আউটপুট, এবং যে কয়টা হবে কারণ স্কোর অনেকগুলোরই একাধিকভাবে মিনিমাইজ সেম আসতে পারে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্কোরটা একবারে একটার জন্যই এক সাইডের জন্যই মিনিমাইজ হওয়ার সম্ভাবনা বেশি। এখন এটা যেটা আছে সেটাকে আমরা ব্রুট ফোর্স মোটিভ সার্চের মাধ্যমে করব। কেন, এখন আমরা যে প্রবলেমটা দেখছিলাম সেখানে আমরা ধরে নিছি যে এনটা বা আমার যে কয়টা ডিএনএ আছে যে কয়টা জিন থাকে তার থেকে আমি মোটিভগুলো বের করে নিছি, মোটিভগুলো বের করে ফেলছি, তারপর যে আমি মোটিভের উপর কনসেন্সাস স্ট্রিং এবং স্কোর বের করছি। কিন্তু আমাকে তো মোটিভগুলো বের করে নিয়ে আসতে হবে, কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেগুলোর জন্য হচ্ছে যে আমরা পরবর্তীতে অ্যালগরিদমগুলো শিখবো, অনেকগুলো অ্যালগরিদম শিখবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে দেখবো একটা বা দুইটাই আমরা দেখবো। একটা হচ্ছে ব্রুট ফোর্স মোটিভ সার্চ অ্যালগরিদম। এটা কি, এটা হচ্ছে ইটারেশন থ্রু অল সেট অফ কেমার, ইটারেশন থ্রু অল সেট অফ কেমার। এটা কিভাবে করব আমরা, এটা হচ্ছে যে এটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেন্থ আমরা যেমন কি আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, আমরা একটু ব্যাকে যাই। তো আমরা এই প্রবলেমটা দেখি, প্রত্যেকটা সেট অফ আমি কি করব, এইটা যদি আমার যদি অনেকগুলো স্ট্রিং দেওয়া থাকে, এটা না আমরা
ওকে, এটাই দেখি। তো এখানে আমরা কি করবো, যদি আমার কে লেন্থ দেওয়া থাকে তাহলে আমি কে লেন্থ নিবো, এখান থেকে কে লেন্থ নিবো এবং এখান থেকে আরেকটা কে লেন্থ নিবো। এরকম করে আমি প্রত্যেকটা থেকে ধরেন কে লেন্থ নিলাম। নেওয়ার পর ওই সেটটাকে আমি কি করবো দেখবো, যেটাকে আমি কি করবো মোটিভ সেট ধরবো এবং ওইটা থেকে কনসেন্সাস স্ট্রিং বের করবো এবং স্কোর বের করবো। যদি না মিলে তখন আমি কি করবো, এখান থেকে আবার ইটারেট করে আমি এক ধর আগাবো, এক ধর আগে ওটার জন্য আবার এই সবগুলা কাউন্ট করবো। এভাবে করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার জন্য আমি করবো। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের জন্য এভাবে করে চিন্তা করে করে আমি বের করবো এই মোটিভ সেট গুলো এবং ওখান থেকে স্কোর বের করবো। যার জন্য স্কোরটা সবচেয়ে ছোট হবে সেই মোটিভ সেটটাই হবে আমার আনসার। যেমন কি এখানে দেখেন যেটা দেওয়া আছে, দেখেন ডিএনএ বলছে যে আমাকে বলছে কি এখানে ধরেন একটা ডিএনএ তে কয়টা স্ট্রিং আছে, অফ টি স্ট্রিং, মানে কি আমার টিটা জিন আছে যেটার প্রত্যেকটা লাইন কত এন লেন। ঠিক আছে, তো এখানে তাহলে আমার কয়টা লাগবে, কয়টা চয়েস লাগবে মোটিভ, কেন ডিফারেন্ট এনটা চয়েস কেন লাগবে, ধরেন আমি একটা লাইন থেকে কয়টা মোটিভ চয়েস করতে পারবো, কারণ কি আমি একটা লাইন থেকে কেটা মোটিভ চয়েস করতে পারবো। এরপর আমি আবার একটা নিউক্লিয়েট থেকে আগে পরবর্তী নিউক্লিয়েটে যাব, এরকম করে আবার কে লেন্থে, এভাবে করে আমি এক লাইন একটা থেকে মানে কি এন লেন্থের একটা স্ট্রিং থেকে কয়টা মোটিভ চয়েস করতে পারবো, n মাইনাস কে প্লাস 1টা মোটিভ চয়েস করতে পারবো। যদি আপনারা একটু বের করে দেখেন, যদি আমার একটা স্ট্রিং চিন্তা করি, আমি কি চিন্তা করতেছি একটা স্ট্রিং, ওটা কত লেন্থের, n লেন্থের। সো একটা স্ট্রিং n লেন্থের হলে ওখান থেকে আমি কয়টা মোটিভ চুজ করতে পারবো, যদি মোটিভের লেন্থ কত হয় কে লেন্থের হয়, তাহলে টোটাল আমি কয়টা চুজ করতে পারবো, n মাইনাস কে প্লাস 1টা মোটিভ চুজ করতে পারবো। এটা হচ্ছে একটা থেকে। এখন আমার কি করতে হবে, প্রত্যেকবারে একটা করে চুজ করতে হবে প্রত্যেকটা থেকে, এবং ওটা নিয়ে আমি কি করব ম্যাট্রিক্স বানাবো। যেরকম কি আমার তাই টিটা স্ট্রিং থেকে টি বার নিব এবং এটা কি করব ম্যাট্রিক্স বানাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমার একটা থেকে যদি একটা নেই, তাহলে আমি প্রত্যেকটা থেকে কি করবো এরকম করে একটা করে নিয়ে আমাকে কি করতে হবে ম্যাট্রিক্স জেনারেট করতে হবে। ম্যাট্রিক্স জেনারেট করার জন্য কি করতে হবে, আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তার জন্য টিটা স্ট্রিং থাকার কারণে এটা কি হবে n মাইনাস কে প্লাস 1 টু দি পাওয়ার টিটা হবে। ঠিক আছে, n মাইনাস কে প্লাস 1 টু দি পাওয়ার টিটা মেট্রিক আমি কি করতে ডিফারেন্ট চয়েস অফ মোটিভ থাকবে আমার। ঠিক আছে, এটা কি আমি যদি এখন মোটিভ গুলো চুজ করলাম, ঠিক আছে চয়েস করলাম, এবং স্কোর যে আমি বের করব, স্কোর বের করার জন্য কি লাগবে, কারণ কি আমার কয়টা মোটিভ থাকবে, টিটা মোটিভ থাকবে এবং প্রত্যেকটা মোটিভের লেন্থ কত কেটা, তার জন্য আমার কত হবে টি ইনটু কে স্টেপ ক্রস করতে হবে আমাকে মোটিভটা জেনারেট করার জন্য। তাহলে এটা কয়বার করতে হবে, এটা এতবার করতে হবে। কেন, আমার এটা এতগুলা মোটিভ সেট থাকবে, আমি এতবার মোটিভ যদি চুজ করতেছি আমার এতগুলো মোটিভ সেট থাকবে এবং এই স্টেপটা আমাকে এতবার করতে হবে। তো আমার ওভারঅল রান টাইমটা কত হবে, এখানে অ্যাজিউম করে নেওয়া হয়েছে যে কেটা এন থেকে অনেক নেগলিজিবল ছোট হবে। কেন, এটা স্বাভাবিক, কারণ কি আমার একটা আমরা যে প্রবলেমটা নিছি, আমরা যদি এর আগে যে প্রবলেমটা দেখছি ওইটাতে কিন্তু অনেক ছোট করে আমরা স্ট্রিং বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং এত ছোট হবে না। যেমন আমরা বলছিলাম যে আমরা ওরিসির জন্য মাত্র 500 নিউক্লিওটাইড নিয়েছিলাম, কিন্তু নরমালি 500 নিউক্লিওটাইড হয় না, আরো অনেক বড় হয় একটা জিন। ঠিক আছে, তো একটা জিন অনেক বড় বড় হয়, তার জন্য এই কে যে থাকবে সেটা এম থেকে অনেক ছোট হবে। তার জন্য আমি এই জিনিসটাকে অ্যালগরিদমে যদি আপনারা ওভারঅল রান টাইম এরর, আপনার রান টাইম যদি রান টাইমের যদি থিওরিগুলো জানেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এটাকে আমি কি লিখতে পারি, যেহেতু n থেকে কেটা অনেক বড় এবং 1 থেকে অনেক বড়, তার জন্য আমি এটাকে সমান কি লিখতে পারি, n টু দি পাওয়ার t লিখতে পারি। তার জন্য n টু দি পাওয়ার t ইনটু t ইনটু k, এটার সাথে এই জিনিসটা গুণ হয়েছে। তো এটা হচ্ছে অনেক স্লো। কেন স্লো, কারণ কি এটা হচ্ছে যে একটা ফর্ম, এটা কিন্তু স্কয়ার পলিনোমিয়াল ফর্ম, যেটা হচ্ছে যে একটা পাওয়ার আকারে আছে। ঠিক আছে, একটা পাওয়ার উপর আরেকটা ভেরিয়েবল আছে, যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকতো তাহলে ঠিক আছে, কিন্তু ভেরিয়েবলের উপর আরেকটা ভেরিয়েবল পাওয়ার আকারে আছে, তাহলে টি যত বড় হবে এর ভ্যালুটা যতই অল্প করে বাড়ুক এই ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য এই প্রবলেমটা যদিও বা সলভেবল, এটার আনসার আসবে অবশ্যই, কিন্তু এটা অনেক স্লো হবে। তো এর জন্য আমরা যখন মোটিভ বের করতে যাই তখন কিন্তু এই অ্যালগরিদমটা ইউজ করা হয় না। ঠিক আছে, সো এখন আমরা চেষ্টা করব যে আমরা যে থিওরিটা নিছি সেই থিওরি অনুসারে কাজ করব, কিন্তু আমরা এটা কি করব, ব্যাকওয়ার্ড কাজ করব। তো আমরা একটা অ্যালগরিদম দেখছি, এখন আমরা অন্য একটা অ্যালগরিদম ইউজ করে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা একটু ব্যাকওয়ার্ড কাজ করতে পারি নাকি। এখন আমরা যে ব্রুট ফোর্সে দেখছি সেটা হচ্ছে আমরা মোটিভ বের করতেছি, মোটিভ থেকে কনসেন্ট্রেট স্ট্রিং বের করতেছি, কিন্তু এখন আমরা চিন্তা করতেছি যে না আমরা কনসেন্ট্রেট স্ট্রিং ধরে নিব, ধরে নেই কনসেন্ট্রেট স্ট্রিং হচ্ছে যে এটা, এবং ওইটাতে ডিএনএ তে অ্যাপ্লাই করে আমরা মোটিভ গুলা বের করবো। মানে এখন আমরা এই লাল দাগ যেটা আছে আমরা উল্টা কাজটা করবো। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে কনসেন্ট্রেট স্ট্রিং ধরে নেই এটা, এটা ধরে আমরা ডিএনএ এর উপর এই আমরা দেখবো যে হ্যামিং ডিস্টেন্স ইউজ করে
আমরা পরে মোটিভটা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এর জন্য আমরা কি করব, এটা হচ্ছে যে আমরা মোটিভ যেটা হবে ডিসটেন্স বিটুইন কেমার ওই একই, যে আমার মোটিভগুলো আমরা কিভাবে বের করবো, এখানে দেখেন হ্যামিং ডিসটেন্স দিয়ে বের করবো ওই আগের মতোই, যে কনসেন্ট্রেট স্ট্রিং এর যে থিওরিটা নিছিলাম যে কিভাবে আমরা হ্যামিং ডিসটেন্স গুলো বের করছি সেভাবে ডিএন এর হ্যামিং ডিসটেন্স থেকে বের করবো। কিন্তু এখন আমার কিন্তু একটা স্ট্রিং এর সাথে আমি হ্যামিং ডিসটেন্সটা বের করবো। এর আগে ছিল যে একটা মোটিভ, অনেক ছোট একটা মোটিভ, তাহলে মোটিভের সাথে আমি হ্যামিং ডিসটেন্সটা সহজে বের করে দিতে পারতাম। কিন্তু এখানে কি করবো, প্রত্যেকটা জিনের সাথে আমি হ্যামিং ডিসটেন্স গুলো বের করবো। এখন ওইটা আমি কিভাবে বের করবো সেটা আমরা একটু বের করার চেষ্টা করবো। হোয়াট ইজ ডিসটেন্স বিটুইন কনসেন্ট্রেট স্ট্রিং কমা মোটিভস, মানে আমি এখানে হ্যামিং ডিসটেন্স গুলো কিভাবে বের করবো, যে এগুলো করবো কি ডিএন এর সাথে হ্যামিং ডিসটেন্স গুলো বের করবো, দেখি আমি কিভাবে পারি। সার্চ মোটিভ ইন ডিএনএ মিনিমাইজিং স্কোর, এখানেও একই থিওরিটা, আগের থিওরিটাই, স্কোর যা ছোট হবে সেটাই আমরা মোটিভটা আউটপুট দিব। এবং এটা কিভাবে করব, যে আমরা মিনিমাইজ করার চেষ্টা করবো কাকে, হ্যামিং ডিসটেন্স গুলোকে। আমরা দেখছিলাম যে হ্যামিং ডিসটেন্সটাই অ্যাকচুয়ালি কি করে স্কোর হিসেবে কাউন্ট হবে, আমরা পরে দেখবো। তো আমরা এখন একটু প্রবলেমটা একটু জেনারেলাইজ করি, যে আমাদের কি করব, আমাদের সেট অফ ডিএনএ দেওয়া থাকবে, ইন্টিজার কে দেওয়া থাকবে, আর এখন হচ্ছে আমাদের একটা কাজ কি, আমরা একটা প্যাটার্ন ধরে নিব, কেমার প্যাটার্ন ধরে নিব এবং ওর সাথে তুলনা করে আমরা কি করব, মোটিভটা বের করার চেষ্টা করব। এবং মিনিমাইজিং প্যাটার্ন কমা মোটিভ মানে কি, আমরা এক কথায় স্কোরটাই মিনিমাইজ করব, মানে যেটা হ্যামিং ডিসটেন্স আছে সেটাই মিনিমাইজ করার চেষ্টা করব। তাহলে আগের প্রবলেমের মতো একই, একটু ডিফিকাল্ট রয়ে গেছে, বাট জিনিস হচ্ছে যে ডিফিকাল্ট অনেক কমে যাবে যদি আমরা কেমার প্যাটার্নটা বের করতে পারি। তো এখন আমরা প্রবলেমটা একটু দেখি। আর এই যে আমরা পদ্ধতি ইউজ করব, মানে উল্টা কাজ যেটাকে বলতেছি সেটাকে বলা হয় মিডিয়ান স্ট্রিং প্রবলেম। এর আগে আমরা যেটা করছি ব্রুট ফোর্স, এটাকে বলা হয় মোটিভ ফাইন্ডিং প্রবলেম। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিয়ান স্ট্রিং প্রবলেম। তো মিডিয়ান স্ট্রিং প্রবলেম হচ্ছে, দেখেন তাহলে আমরা এখন ডি, তাহলে এখন ধরেন একটা আমার কি ধরে নিলাম যে আমার কনসেন্ট্রেট স্ট্রিংটা হচ্ছে যে এটা ডিএ টিটি সিটি সিএ এটা, এবং আমার একটা জিন দেওয়া আছে, আমরা বললাম যে ডিএনএ অনেকগুলো ডিএনএ থাকবে, তো তার মধ্যে আমি একটা জিন নিছি, ডিএনএর একটা জিন নিছি, এবং এখান থেকে আমি এখান থেকে একটা আউটপুট দিবে, সেটা হচ্ছে যে একটা মোটিভ আউটপুট দিবে। এখান থেকে কি আউটপুট দিবে, একটা মোটিভ আউটপুট দিবে। এখান থেকে সবচেয়ে এই জিনের সাথে সবচেয়ে কম হ্যামিং ডিসটেন্স যেটা, সেটা আমাকে আউটপুট দিবে। সেটা কিভাবে দিবে দেখেন, ফার্স্ট অফ অল এই পজিশন থেকে কি করলো, ওইখান থেকে হিসাব করে দেখলো যে প্রত্যেকটাই ওটির সাথে কি হয়, আপনি যদি হিসাব করে দেখেন হ্যামিং ডিসটেন্স 7 হয়। এর পরবর্তী পজিশনে এখান থেকে এই সেকেন্ড পজিশনে গেছে, দেখছেন সেকেন্ড পজিশনে যাওয়ার পর ওইখান থেকে দেখলো যে ওর পার্থক্য কত 6, এভাবে করে 7, এভাবে 5, এরপর দেখেন 8, এরপর হচ্ছে 3। আপনি যদি ভালো করে খেয়াল করেন জি এ এখানে একটা পজিশনে চেঞ্জ, দুইটা পজিশনে চেঞ্জ, তারপর হচ্ছে এই তিনটা পজিশনে চেঞ্জ, এইভাবে করে প্রত্যেকটা পজিশনে চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আউটপুট কোনটা দিবে, এখান থেকে আউটপুট দিবে যে লেন্থে ওর কত আনসার হয়েছে 3 পার্থক্য হয়েছে, তাহলে ও কি করবে আউটপুট 3 রাখবে, এবং এখান থেকে মোটিভ হিসেবে কাকে নিবে, এখান থেকে মোটিভ হিসেবে এই পজিশনটাকে নিবে, জি এ সি জি সি টি জি এ, এই পজিশনটা নেবে। কেন, এখানে কিন্তু ওর হ্যামিং ডিসটেন্সটা সবচেয়ে কম হয়েছিল, ঠিক আছে, যে পজিশনে ওর হ্যামিং ডিসটেন্স সবচেয়ে কম হয়েছিল সে এই জিন থেকে ওইটাকে মোটিভ হিসেবে আউটপুট দিয়ে দিবে। দেখেন তাহলে আমাদের এখন কাজটা অনেক সহজ হয়ে গেছে। এর আগে কি করতাম, এটাকে আমি প্রত্যেকটা জিনে একবার মোটিভ এটাকে ধরতাম, ধরে তারপর আমি পরবর্তী জিনের সাথে আবার কম্পেয়ার করে অনেক কাজ করে যেতাম। কিন্তু এখন কি করছি, আমি একটা কনসেপ্ট ধরে ফেলার কারণে অনেক সহজে আমি ধরে ফেলতে পারছি যে এখানে সবচেয়ে ছোট কোনটা, মানে হ্যামিং ডিসটেন্স যার ছোট কোনটা সেটা বের করে দিতে পারছি। কেন, হ্যামিং ডিসটেন্স ছোট মানে কি, ওর স্কোরও কম হবে, তার জন্য আমি হ্যামিং ডিসটেন্স যেটা ছোট সেই মোটিভটা আমি এখান থেকে কাউন্ট করে বের করে ফেলছি। যেমন এখানে ক্ষেত্রে মোটিভটা হচ্ছে যে এই পজিশনটা। তো এইভাবে কি করতে পারবো, আমরা প্রত্যেকটা জিন থেকে একটা করে মিনিমাম হ্যামিং ডিসটেন্সের মোটিভটা বের করে ফেলতে পারবো। এইভাবে করে প্রত্যেকটা বের করে ফেললে ওখান থেকে আমরা মোটিভটা পাবো। এরকম করে আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকবো। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে আমি তখন কি করবো, যে আমি কে মারটা বের করতে, যেমন কি আমি এটা যে ধরছি, আমাকে এখন তাহলে এই ধরাটা একটু চিন্তা করে ধরতে হবে। কিভাবে, আমার যে যত লাইন থাকবে, যেমন কি এখানে দেখেন, এখানে আমার প্যাটার্ন যেটা দেওয়া আছে কেমার সাথে কি করতে হবে, ডিএনএ প্রত্যেকটা তুলনা করতে হবে। তাহলে এখন আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা কি করা, এটা সম্ভাব্য সকল কম্বিনেশন নেওয়া। যেমন এখানে ধরেন প্যাটার্ন দেওয়া আছে, ধরেন k = 3, k = 3 বলতে আমি প্রথমে ইনিশিয়ালি শুরু করলাম কত দিয়ে, এ দিয়ে, ঠিক আছে। তারপর কি হবে, এর সাথে আমি তুলনা করে দেখলাম যে এই লেন্থটা কত আছে 1 1 2 0 1, মানে আমি যদি দেখি তাহলে এই পজিশনগুলো আমি পেলাম, এবং র্যান্ডমলি দেখা যাচ্ছে যে আমার এখান থেকে কত আছে ডিএ, ডিএনএ, মানে পুরোটা ডিএনএ থেকে কত আছে 5। এটা গেল কার জন্য, এ এর জন্য। তখন আমি এরপরে স্টেপে কি করব,
সরি, এরপরে স্টেপ আমরা কি করব, যে এ এ সি নিব, ঠিক আছে, এবং সেটা আবার তুলনা করে দেখবো যে এই ডিসটেন্সটা কত আছে, ঠিক আছে। তখন আমরা মোটিভটা আবার দেখবো, ওখানে মোটিভটা কি আছে দেখবো, তারপর এ এ জি দেখবো, তারপর এ এ সি দেখবো, এভাবে করে তারপর এ সি এ দেখবো, এভাবে করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো। তাহলে দেখা যাচ্ছে এখানে কম্বিনেশন কয়টা হতে পারে, যে এখানে 4টা বসতে পারে, এখানে 4টা বসতে পারে, এখানে 4টাই বসতে পারে, যে কোনো অ্যালফাবেটই বসতে পারে। তাহলে কত কয়টা কম্বিনেশন এখানে আমরা পাবো, 4 টু দি পাওয়ার 3, কেন 4 টু দি পাওয়ার কে হবে, মানে যত লেন্থ হবে তত 4 টু দি পাওয়ার কে। তাহলে কে ইকুয়াল টু, যদি আমার এখানে যেহেতু 3টা দেওয়া আছে 3, তাহলে 64টা। তাহলে এটা আমাকে কয়বার করতে হবে, এই প্যাটার্নটা 64 বার এভাবে করে বের করে দেখতে হবে, 64 বার আমাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এর জন্য একবারে পুরো কাজটা করলাম এবং এখান থেকে ডিএনএ বের করলাম, স্কোর বের করলাম, দেখলাম যে এটার জন্য আমার একটা মোটিভ সেট পেলাম, এই 3টা সরি এই 5টা মোটিভ সেট পেলাম। তারপর আমি এএসি করব, তার জন্য দেখবো যে আবার আরেকটা 5টা মোটিভ সেট পাবো, এবং তখন দেখবো যে আমার স্কোরটা কত হয়েছে। তো এগুলোর মধ্যে এরকম কয়বার করতে হবে, 4 মানে 64 বার আমাকে এই কাজটা করতে হবে। 64 বার করার পর দেখতে হবে কার জন্য মিনিমাম স্কোরটা আসছে, যার জন্য মিনিমাম স্কোরটা আসছে সেই সেটটাই হবে আমার মোটিভ অ্যাকচুয়ালি আনসার, সেই মোটিভ সেটটাই হবে আমার অ্যাকচুয়ালি আনসার। আমরা কি বুঝতে পারছি, এইভাবে করে করতে হবে। এখানে আমার ইম্পর্টেন্ট কোনটা, এই প্যাটার্নটাকে বারবার চেঞ্জ করে আমি এই মোটিভ সেট গুলো বের করবো। এটা হচ্ছে মিডিয়ান মোটিভ সেটের কাজ। মিডিয়ান স্ট্রিং এর যে কাজটা হবে সেটা হচ্ছে এভাবে করে ডিসটেন্সটা মিনিমাইজ করে অল পসিবল কেমারটা বের করা। সো মিডিয়ান প্রবলেম হচ্ছে যে ফাইন্ডিং মিডিয়ান স্ট্রিং সিকোয়েন্স অফ ডিএনএ এন্ড কে, কে মার এ, কে মার মিনিমাইজিং ডিসটেন্স বি, কে মার ডিএনএ এবং অল কে মার, ঠিক আছে। সো এটা হচ্ছে যেরকম কি এটা অ্যালগরিদমটা দেখেন, এখানে ব্যাস কে মার প্রথমে আমি ধরে নিলাম যেমন কে লেন্থ, যত লেন্থ হবে তত, যেমন কি আমার যদি কে 10 লেন্থ হয় তাহলে এখানে কয়টা হবে 10টা, তাহলে 4 টু দি পাওয়ার কত হবে 10, 10 বার আমাকে এই লুপটা, এই ফর লুপটা কয়বার চলবে 10 বার চলবে। দেখেন এখানে এ টু 3 বার যাবে, প্রত্যেকবার আমি ব্যাস কে মারটা নিয়ে হিসেব করে দেখবো যে কোনটার জন্য আমার আনসার আসতেছে, যার জন্য আমার মোটিভটা ছোট হবে সেটা আমি কি করে দিব, রেখে দিব, এবং সেটা অনুসারে আমি কি করবো কাজ করবো, ব্যাস কেমারটাই আউটপুট দিব। আমার যে কেমারটা আছে সেটা আউটপুট দিলেই আমি বুঝে যাবো। আমার কনসেন্ট্রেট স্ট্রিং যেটা এখান থেকে বের হবে, সরি কনসেন্ট্রেট স্ট্রিং যেটা বের হবে সেটার জন্য আমি কাজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এর জন্য রান টাইমটা একটু দেখি, এর জন্য রান টাইমটা কত হবে। আমি কি করতেছি দেখেন তো, এখানে আমরা এখানে প্রত্যেকবার রান কি কার উপর বেস করে করতেছি, কনসেন্ট্রেট স্ট্রিং এর উপর বেস করে, মানে আমার কে লেন্থের হইলে আমার কনসেন্ট্রেট স্ট্রিং কয়বার হইতেছে 4 টু দি পাওয়ার কে হচ্ছে, তার জন্য এখানে কি আছে, আমি এই লুপটা চালাচ্ছি কয়বার 4 টু দি পাওয়ার কে বার, এবং প্রত্যেকবার যদি হিসাব করে দেখেন আমরা n থেকে t মানে কি আমি এই যে যেটা আমি ডিসটেন্সটা বের করতেছি প্রত্যেকটা স্ট্রিং এ কত কত লাইন পর্যন্ত ইয়া করতেছি, আমি ট্রাভার্স করতেছি n লেন্থ পুরো স্ট্রিংটা একবার ট্রাভেল করতেছি, ঠিক আছে। আমার ভিতরে ডিএনএ ভিতরে যে কয়টা স্ট্রিং আছে n লেন্থ, তো আমি n দিলাম, এবং এরকম কয়টা স্ট্রিং আছে 3টা স্ট্রিং আছে, তাহলে n লেন্থের 3টা, এবং প্রত্যেকটা কে এর জন্য মানে কি প্রত্যেকটা মোটিভের জন্য আমি কি করতেছি ডিসটেন্স বের করতেছি, হ্যামিং ডিসটেন্সটা বের করতেছি, তার জন্য n ইনটু t ইনটু k, এবং এটা কয়বার করা হয়েছে, এটা 4 টু দি পাওয়ার k বার, মানে কি যতবার আমি কি করতেছি 4 টু দি পাওয়ার k বার, কেন কারণ আমার কনসেন্ট্রেট স্ট্রিং আমি 4 টু দি পাওয়ার k বার নেওয়া হয়েছে, তার জন্য 4 টু দি পাওয়ার k ইনটু n ইনটু t ইনটু k দেওয়া আছে। তো আমার যেখানে যে প্রবলেমটা আছে, তাহলে আমরা দেখি মোটিভ ফাইন্ডিং প্রবলেম এবং মিডিয়ান স্ট্রিং প্রবলেমের মধ্যে পার্থক্যটাই। এখানে যে রান টাইম যেটা আছে সেটা ঠিক আছে, এবং এখানে রান টাইম যেটা আছে সেটা হচ্ছে যে এর আগের যে মোটিভ ফাইন্ডিং প্রবলেম থেকে আছে তার থেকে এই যে মিডিয়ান স্ট্রিং যেটা আছে সেটা অনেক অনেক দ্রুত হয়, ঠিক আছে। এখানে এক্সাম্পলের জন্য বা আপনার বোঝার জন্য এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, একটা হচ্ছে খরগোশ, ঠিক আছে। তো এটা থেকে এটার অনেক গুণ বেশি দ্রুত, বাট জিনিসটা হচ্ছে এই যে প্রবলেমটা আছে সেটাও তখন দ্রুততা বা অনেক স্লো হয়ে যায় যখন কে এর ভ্যালুটা ডিপেন্ড করে, কেন এখানেও কে ভেরিয়েবল যেটা আছে সেটা পাওয়ার আকারে আছে, যদি এখানে কনস্ট্যান্ট থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু এখানে ভেরিয়েবলটা পাওয়ার আকার থাকার কারণে কে যতই একটু বড় হয়ে যায়, একটু সাইজে যখন বড় হয়ে যায় তখন আমার কি হয়ে যায়, এই প্রবলেম যেটা আছে সেটা অনেক স্লো হয়ে যায়, বা সলিউশন যেটা আছে সেটা অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে। তো আজকে আমরা দুইটা অ্যালগরিদম শিখলাম, তাহলে এখন আমরা দেখব যে এরপরে দেখবো যে আমরা এটা কোনো প্রবলেম সলভ করা যায়, যেরকম অনেক জায়গায় দেখা যায় যে মোটিভ ফাইন্ডিং প্রবলেমটা মিডিয়ান স্ট্রিং এর সমান পরিমাণ সময় নিয়ে ফেলে, এটা অনেক সময় দেখা যায় এবং এটা অনেক সময় কাছাকাছি হয়ে যায়, কারণ কি এই পাওয়ারের জন্য 4 টু দি পাওয়ার k এর জন্য। তো আমরা দেখবো এটা কোনোভাবে সলভ করা যায় কি যায় না। আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে দেখবো যে অন্যান্য প্রবলেম দিয়ে আমরা কিভাবে করি, ঠিক আছে।
তাহলে আজকে এতটুকু থাক।